নমস্কার, চলে এসছি আমি সুদীপ্তা, সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। 6টা বেজে গেলেই অপেক্ষা করেন না কখন আসবো, আর আমি কিসের অপেক্ষা করি, কখন ডাকবো আমার আজকের 3 মা লক্ষ্মীকে, আর তাদের সঙ্গে গল্প করব, তাদের কথা জানবো, আপনাদের জানাবো, আর তাদের সঙ্গে খেলা শুরু করব। তাহলে আর অপেক্ষা করে লাভ নেই, ডেকে নিই আজকের 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। নমস্কার, আমি এদিকে। নমস্কার। ওদিকে কাকে দেখছেন? না দিদি, আপনাকেই দেখছি। আপনাকে দেখে মানে আমাদের সার্থক হচ্ছে। কি সার্থক হলো? আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল, সেটা আজ দেখতে পেলাম, খুব ভালো লাগছে। রোজ টিভি খুললে সন্ধ্যে 6টায় দেখতে পাওয়া যায়। দেখছি ছুঁয়ে দেখবো, নাও ছুঁয়ে দেখো। ছুলাম, কান জুড়িয়ে গেল। টিভিতে দেখা সামনে দেখা অনেক ফারাক। আর টিভিতে খেলাটা দেখার মজা আলাদা, আর এখানে এসে খেলার মজা আলাদা, সেটা আজকে পাওয়া যাবে। গপ্প গুজব হবে, খেলাধুলা হবে, 3 জনের সঙ্গেই। চলে এসো পোডিয়ামে। সরস্বতী। দিদি, আমি সরস্বতী, বারাসাত থেকে এসেছি। আমি লোকের বাড়ি বাড়ি থেকে আয়ার কাজ করতাম। আচ্ছা। কিন্তু এখন আমার একটা নিজস্ব আয়া সেন্টার আছে, আমার কাছে 40 জন মেয়ে কাজ করে। হ্যাঁ, মানে আমি কাজের লোক থেকে আজকে আমি আয়া সেন্টারের মালিক। তোমার গল্প তো একটু ডিটেলে শুনতে হবে ভায়া সরস্বতী। হ্যাঁ, ঠিক আছে, শুনবো। আসি প্রতিমার কাছে। নমস্কার দিদি। নমস্কার, আমি প্রতিমা দাশগুপ্ত। আমি জলপাইগুড়ি আশ্রমপাড়া থেকে এসেছি। আমি পোস্ট অফিসে চাকরি করি, ডাককর্মী। অফিসে? জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে একজন ডাককর্মী আমি। তাহলে প্রতিমারও তো জীবনে প্রচুর অভিজ্ঞতা, সেসব শুনবো। সুপ্রিয়ার কাছে আসি। নমস্কার দিদি, আমি সুপ্রিয়া দাসগুই। আমি বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুর থেকে এসেছি। বাঁকুড়ার বিষ্ণুপুর তো খুবই বিখ্যাত জায়গা। আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী, আর আমার স্বামীর অসুস্থ হওয়ার পর থেকে আমার স্বামীর ব্যবসাটাও আমি দেখাশোনা করি এখন। কিসের ব্যবসার দেখাশোনা? আমার স্বামীর মানে বাড়িতে 2টি বালুচরি তাঁত আছে, শাড়ি প্রস্তুত হয়। সে তুমি কি নিজে বোনো নাকি? না না, আমি হচ্ছে সমস্ত মানে সুতোগুলো রেডি করি, দিয়ে আমার 2 জন সহযোগী আছে, তারা সেই শিল্পীগুলো বুনে। 3 জনেই তো দারুণ কর্মঠ মা লক্ষ্মী। আই লাইক ইট। আমি যখনই শুনি কোনো মহিলা কাজ করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে রোজগার করছে, আমার দারুণ উত্তেজনা হয়। 3 জনের জন্যই একটা হাততালি হোক। জনকে নিয়ে শুরু করি প্রথম রাউন্ডের আমার আজকের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। টাকা ওড়ানোর মেশিন এসে গেছে। 1 মিনিট সময় পাবে, তার মধ্যে যত টাকা ধরতে পারবে এই রাউন্ডে সেটাই তোমার স্কোর। সরস্বতীর কাছে আরেকবার আসি। তুমি আয়ার কাজ শুরু করলে প্রথমে বাড়িতে বাড়িতে, কেন শুরু করলে? শুরু করলাম যেহেতু আমার ছেলে খুব ছোট ছিল, আর আমরা খুব ছোট বয়সে বিয়ে হয় আমাদের। আচ্ছা। এবার অল্প বয়সে মা হয়ে গেছে, এবার কি করবো, ওর তো দুধের জোগান করতে পারছি না। কেন, তোমার বর কি? আমার বর, ওরও কম বয়স, ও একটা অন্য সেলুনে কাজ করতো, 20 টাকা 30 টাকা পেত 2001 সালে। আচ্ছা। আর ছেলের জন্ম হয় 3 সালে, তাহলে তখন তো ওই টাকায় তো কিছু হবে না। এবার ও আর আমি দুজনেই খুব বিপদে পড়ে যাই। তখন দুজনে আলোচনা করি, আমি একটা কিছু কাজ করি। তখন বললো কি কাজ করবে? তখন একে তাকে বলি, বললো কি কাজ দেবো তোকে? বললাম দিন না আমাকে, আমি ভালো করে কাজ করব, যত্ন করে করব, আমি সব কাজ করতে পারবো। তারপরে একটা পেশেন্ট ডিউটি দেয়, তা তো আমি কাজ জানি না। রাতের যে দিদি ডিউটি করতো, ও দেখেই মনে হচ্ছে বাচ্চা মেয়ে। আর দিদিকে সব গিয়ে বলেছি, দিদি বলে ঠিক আছে তোকে আমি কাজ শিখিয়ে নেব, কিন্তু তোকে কাজ শেখার সাহসটা রাখতে হবে। উনি আধা ঘন্টা এক্সট্রা ডিউটি করে আমাকে কাজ শিখিয়ে দিয়ে যেত। বাহ। তখন আমাকে মায়না দেবে বলেছে 1050 টাকা, মানে পার ডে 35 টাকা রেট। ওই 35 টাকা রেট মানে আমার ছেলে 3 প্যাকেট দুধ হয়ে যাবে। আমি খুব খুশিতেই কাজটা করতে শুরু করি। তারপরে এইভাবে ডিউটি করি। যখন প্রথম মায়না পেলাম, আমি ছেলের জন্য 3টে 4টে জামা সব কিছু কিনে নিয়ে ঢুকেছি। তারপরে একটা দুধের দোকান ঠিক করেছি। দেখো আমি মায়না পেয়ে তোমাদের আমি টাকা দিয়ে দেবো, কিন্তু আমার ছেলেকে আমার শাশুড়ি আসলে ডেলি 1 প্যাকেট করে দুধ দিয়ে দেবে। রাইট।
চলতে চলতে ছেলে বড় হলো, কিন্তু আমার আরেকটা মনের ভেতর দুঃখ ছিল, আমি তো পড়াশুনো করতে পারিনি। আমার ছেলেকে এমন একটা পড়াশুনো করাবো যাতে সবাই বলে বাবা সরস্বতী লোকের বাড়ি কাজ করে কত ভালো পড়াশুনো করিয়েছে। তখন থেকে পড়িয়ে এখন আমার ছেলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, আর একটা সেমিস্টার বাকি আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার? হ্যাঁ। আরে বাপরে, তারপর কি হলো? তারপরে তো ওর ছেলের দিকটা গেল। তারপরে দাদা বৌদির বাড়িতে আমি কাজে যাই। দাদা ভাই বললো আমাদের একটা সংগঠন বলে, মানে যাদের বাবা মারা বিদেশে থাকে, ছেলেরা বিদেশে থাকে, বাবা মারা এখানে থাকে, একা থাকে, ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য। আচ্ছা। এবার ওদের তো একটা আয়ার সেন্টারের দরকার, ভালো আয়ার সেন্টার দরকার। তা বলছে এই শোন, তোর ভেতরে না অনেক কিছু আছে, তুই না একটা আয়ার সেন্টার খোলতো আমাদের বাড়িতে কাজ করতে করতে। বললাম বাবা, আমাকে প্রথম থেকে কেউ কাজই দিত না, এখন আবার আয়ার সেন্টার, কেউ লোক নেবে না আমার থেকে। বলে আমরা তো আছি, তুই শুধু তোর ভেতরে যেটা আছে আমাদের উগড়ে দে। বাহ। দিয়ে 2011 সালে আমি আয়া সেন্টার খুলি। আমি যে মাসিদের সঙ্গে কাজ করতাম ওদের বলতাম আমি না আয়া সেন্টার খুলেছি, যাবে? বলে তুই টাকা দিবি, তুই নিজেই ইয়ে করবি, তুই তো টাকা নিয়ে চলে যাবি, না আমরা তোর কাছে কাজ করব না। বললাম করো না, দেখবে একদিন আমি অনেক বড় আয়া সেন্টারের মালিক হব। তারপরে উষা কাকি বলে একজন আসলো, এই বলে সব কাকিমা জেঠিমারা আমার কাছে কাজে আসে। বাহ। এই করে 2011 সাল থেকে এখন আমার 40 জন মেয়ে কাজ করে। বাহ। আয়া সেন্টার চালাতে চালাতে সবাই বলতো তোর আইডেন্টি দেখা, তোকে কোথায় খুঁজে পাবো, তুই যে লোক দিলি তারা ডাকাত গুন্ডা বদমাশ কিনা কি করে বুঝবো? তখন মনে চাপলো যে বাবা নিজের জায়গা তৈরি না করলে তো ব্যবসা করা যাবে না। তারপর থেকে আবার ডে নাইট ডিউটি শুরু করলাম। এক মামা বলছে কি তুই আর কত কষ্ট করবি রে, একটা দোকান কিনবি, একটা দোকান আছে। আমি আমার কাছে টাকা নেই গো। তখন বলছে তাহলে একটা কাজ কর, আমার না একটা দোকান আছে, আমি বিক্রি করতে চাই, ফাল্গুন মাস তো শেষ হয়ে যাচ্ছে, তুই আজকে আমাকে 1 টাকা দিয়ে যা, তো একটা অ্যাডভান্স করে দিয়ে যা। 1 টাকা না, আমার কাছে একটা 5 টাকার কয়েন ছিল, দিয়ে দিলাম। উনি আমাকে 3 মাস টাইম দিয়েছে। ও, লোন নিয়ে আমি দোকানটা কিনি, প্রথম দোকানটা। সেলুনটা কবে করলে? সেলুনটা করলাম 2014 সালে, তোমার হচ্ছে 1 বৈশাখের দিন। আচ্ছা। ওই সেলুনের মধ্যে থেকেই অফিস চালাই, ওইটা আমার অফিস চলতে চলতে দেখলাম 10টার পরে তো অফিস বন্ধ করে দিই, দিয়ে আমি তো বসে থাকি। তাই ওইখানে এখন আবার আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, একটা মুদি দোকান করে ফেলেছি, চাল বাদে সব পাওয়া যায়। ওরে বাপ রে বাপ, মানে তুমি তো মানে স্যালিউট। আজকে যদি 1 লাখ টাকা এখান থেকে জিতে ফেলো কি করবে? 1 লাখ টাকা জিতে ফেললে মুদি দোকানটা একটু বড় করব। এইটা 1 লাখ টাকা লাগালে আর একটু পুঁজি বাড়বে আমার। খুব ভালো, আরো ভালো হোক তোমার, এটাই চাইবো। আজকে খেলে ফেলি ফার্স্ট রাউন্ডটা, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোহাগ চাঁদ ধরতে থাকো, যা পাচ্ছ ধরো, যা পাচ্ছ ধরো। সোহাগ চাঁদ অনেক টাকা দেখো নিচে আটকে আছে, 50 টাকা। তো দেখি পালা নাচ তো দেখি, পালা নাচ তো দেখি, পালা টপাটপ ধরো, এদিক ওদিক টাকা, হাতে হাতে রুমেরম করো, যা আসছে ধরে নাও। নাচ তো দেখি। একটার পিছনে সময় নষ্ট করো না। এই তো 50 টাকা, 100 টাকা, 200 টাকা সব উঠছে 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 উঠছে। গুড গুড, নিচে অনেক টাকা জমে গেছে, ধরে নাও ধরে নাও, তোমার হাতের কাছে, এই মুখে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সুন্দরী দেখো দেখো দেখো, পড়ছে পড়ছে, ধরো 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 ধরো, ধরে নাও ধরে নাও, আরো ধরো আরো ধরো। আচ্ছা, আবার উড়িয়ে দিলাম। দুলিয়া হাতের গুলো রেখে দাও ওখানে। একবার দুলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল পালা হেলিয়া দুলিয়া। এই 500 টাকা চলে গেল, যা। এবার ওপর থেকে পড়ছে পড়ছে, ওপরে তাকাও, চাঁদ বদনি পড়ছে টাকা, ধরো 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 ধরো, আর যা 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 যা, আবার উড়িয়ে দিলাম। ও দেখি, 100, 360, 70, 370। সরস্বতীর ফার্স্ট রাউন্ডে স্কোর 370। এবার প্রতিমার কাছে আসি। হঠাৎ ডাক বিভাগে কাজ শুরু কেন? 1996-তে আমার বাবা মারা যায়, আমার তখন 16 বছর বয়স। এখন পরিবারে আমি, আমার ভাই, আমরা 1 ভাই 1 বোন। আমার মা চা বাগানে ছোট থেকে বড় হয়েছে, মানে আমার দাদুর বাড়ি, ওরা বাগানে কাজ টাজ করতো আর কি, বাগানবাবু বড়বাবুটাও ছিল। তো সেখানে থাকাতে হচ্ছে কি, মা খুব সহজ সরল ছিল, টাকার নোট চিনতো না।
বাবা মারা গেল যখন, তখন মার চাকরি হবে। আচ্ছা, বাবা ডাক বিভাগেই হ্যাঁ, বাবা পোস্টালে চাকরি করতেন। ওকে। ওই মার চাকরি হবে, ইন্সপেকশনে গেল যখন ইন্সপেক্টর, তো মা বলল যে আমি বাইরের জগতে অত চলাফেরা করিনি, আমি চাকরিটা করতে পারবো না, আমার মেয়ে করবে। আমার ভাই ছোট ছিল, কিন্তু ভাই ছোট থেকে এমন অসুস্থ ছিল, ও তেমন পড়াশোনা করে উঠতে পারেনি। তো আমার মেয়ে করবে, মেয়ের 18 বছর বয়স হবে, ও তারপর চাকরিতে ঢুকবে, আপনারা চাকরিটা রাখবেন বলে মা লিখিত দিয়ে দেয়। তারপর 2002-এ আমি চাকরিতে ঢুকি। 2009-এ আমার বিয়ে হয়। বিয়ের পরে 2010-এ হঠাৎ করে আমার স্বামীর অ্যাক্সিডেন্টে হাতের লিগামেন্ট ছিঁড়ে যায়। ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট, কোনো কাজ করতে পারবে না। তো আমার স্বামী প্রাইভেট কোম্পানিতে জব করতেন, কিন্তু ওর এই জবের ওখান থেকে ছুটিটা দেবে না। প্রাইভেট কাজ, 3 মাস ছুটি থাকা যাবে না, কাজটা চলে যায়। বাড়ির মেন আর্থিক দিক দিয়ে যে খুঁটি, সেটা আমি। আর 2 মেয়ে আছে আমার। হ্যাঁ, আমার স্বামী, আমার মেয়ে এসছেন। নমস্কার। ভাই, আমার 2 মেয়ে, আমার স্বামী। ওকে। এই 4 জন মানুষের দায়িত্ব আমার উপরে। আচ্ছা। আবার 2021-এ আমার হট করে হার্টের ফুটো ধরা পড়ে ব্যাঙ্গালোরে। তোমার? হ্যাঁ, মানে আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য নিয়ে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। ওর ট্রিটমেন্টে ওর সব কিছু ঠিক আছে, কিন্তু আমার চেক আপ করাতে গিয়ে আমার হার্টে ফুটো ধরা পড়ে। যা। ওখানে ডাক্তার বলল ছোট থেকেই তোমার হার্টে ফুটো ছিল, তবে সেটা অপারেশন করতে হবে। তখন আমি তো প্রিপেয়ার হয়ে যাইনি, তো ভাবছি এখন অপারেশনের ব্যাপারটা করব আর কি। সেটা তো অনেক দিন হয়ে গেল, এখনো করা? হ্যাঁ, না করাইনি। আসলে আমার একার উপরে সব একের পর এক ঝড় ঝামেলা তো আসেই। ওকে, তার মানে অনেক দায়িত্ব তোমার উপর। তার সঙ্গে নিজের শরীরটাকেও ঠিক রাখা, এটাও তো একটা দায়িত্ব। সেটা ঠিক না থাকলে তো ওটাই, আমি না থাকলে সব কিছু শেষ। হ্যাঁ, গন্ডগোল হয়ে যাবে। তো সে নিজেকে তো আগে ঠিক রাখতে হবে। তো আজকে যদি 1 লাখ টাকা পাও প্রতিমা, কি করবে? 1 লাখ টাকা পেলে আমি তো আমার ভাইয়ের দিকে দেখতে হবে। ওর ঘরের কন্ডিশনটা খুব খারাপ হয়ে গেছে। এর আগে ভূমিকম্প হয়েছিল, রান্নাঘরের ওয়াল ফেটে গেছে। আসলে ও চায়ের দোকান, হোটেলে জল দেয়, ওই জল দিয়ে যেটুকু আসে ওটুকু ওর পেট চলে ঠিকই, কিন্তু ঘরের অন্য দিকটাও দেখতে পারে না। আমি বেতনের থেকে কিছু টাকা ওর অ্যাকাউন্টে ফেলি, ওটাই ও জমিয়ে রাখে, ওর থেকে টুকটাক কিছু করে। তো ওই ঘরটা ঠিক করাতে হবে। নিজের চিকিৎসাটা করো। আমার ট্রিটমেন্টটাতেও আমি ভাবছি কিছুটা কাজ হবে, আর ভাইয়ের দিকটাতেও আমাকে দেখতে হবে। হ্যাঁ ঠিকই, কিন্তু আমি বলবো আগে নিজের চিকিৎসাটা করাও। যেহেতু তোমার ওপরেই বাকিরা সবাই নির্ভরশীল, সেহেতু তোমার ঠিক থাকাটা সব থেকে দরকার। এর মধ্যে কিন্তু স্বার্থপরতা নেই। আমি বলছি, যেহেতু তুমি বলছোই যে আমি পুরো পিলার, মেন পিলার, তাই পিলারকে তো স্ট্রং থাকতে হবে, থামকে তো দাঁড়িয়ে থাকতে হবে, না হলে তো সব গন্ডগোল হয়ে যাবে। তুমি নিজের শরীরটা আগে ঠিক করে নাও, তারপর তো আবার তুমি সবার নিশ্চয়ই যেভাবে এতদিন দেখাশোনা করে এসছো সেভাবে করবে। আমি শিওর, তোমাকে দেখে, তোমার কথা শুনে তাই মনে হচ্ছে। অল দ্য বেস্ট প্রতিমা, ভালো করে খেলো। চলে এসো ফার্স্ট রাউন্ডটা খেল। তোমার 1 মিনিট সময় শুরু প্রতিমা এখন। ধরতে থাকো, ধরতে থাকো, অনেক টাকা উঠছে হাতের পাশ দিয়ে। 500 টাকা, 100 টাকা, 200 টাকা চলে যাচ্ছে। ওই দেখো নিচে আটকে আছে, 250 টাকা। ধরে নাও, ধরে নাও, ধরে নাও। এবার দেখো পড়ছে, ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধরে নাও। ধরো, 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 ধরে নাও, ধরে নাও, ধরে নাও। যা, গুড গুড গুড, ধরতে থাকো, ধরতে থাকো। আংটি মারো এমনি করে। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। ওপর থেকে পড়ছে, পড়ছে, পড়ছে। একসঙ্গে ধরো অনেকগুলো, একসঙ্গে ধরো, একসঙ্গে এরম করে। ও, আবার উড়িয়ে দিলাম। ও, ওকে, গুনে নি। 500, 10, 20, 30, 40, 840 টাকা। 840 প্রতিমা স্কোর ফার্স্ট রাউন্ডে। তোমার
গল্প একটু শুনি সুপ্রিয়া। অঙ্গনবাড়ির কাজ তুমি শুরু করলে কবে? আমি 15 সালে জবটা পাই। 2015 হ্যাঁ 2015। আচ্ছা। তো আমি যখন ওই কাজটা করতে করতে আমার স্বপ্ন ছিল আমার ছেলেকে অনেক দূর পড়াশোনা করাবো। ছেলের বুদ্ধি খুব ভালো ছিল, তো জেইই মেনে পাস করলো। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং বিভাগে দুর্গাপুর এনআইটিতে ভর্তি করলাম। আচ্ছা। তারপরে আমরা স্বামী স্ত্রী, স্বামীর আমার বালুচরি ব্যবসা, তো সে বালুচরি শাড়ির কাজ করতো আর আমি অঙ্গনওয়াড়ির কাজ করে দুজনে কঠোর পরিশ্রম করে আমার ছেলেকে পড়াশোনা করি। কিন্তু এরই মাঝে দিদি আমার অন্ধকার জীবনে নেমে এলো। কেন? আমার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গেল। আমাদের মানে এমন খারাপ সময় এসে গেল যে আমি কি করব কিছু খুঁজে পাচ্ছি না। ছেলে এদিকে কলেজে পড়াশোনা করে, আবার স্বামীর এই রোগ দিয়ে আমি চার ধারে ওর ট্রিটমেন্টের জন্য ছুটে বেরিয়েছি। মানে কিডনি কোথাও আমি জোগাড় করতে পারিনি। পয়সার দরকার, ওর ট্রিটমেন্ট ব্যয়বহুল। বাড়িতে আমি সমস্ত কিছুই একা হাতে সামলাই। সকালবেলা আইসিডিএসের কাজ করে আসি, এসে একাই দোকান বাজার করে রান্না টান্না করে আবার স্বামীর ব্যবসা দেখি। এখন তো আবার কিডনির সাথে সাথে লিভারও খারাপ হয়ে গেছে। এরপরে কি হচ্ছে, মাসে মাসে তার ব্লাড কমে যাচ্ছে, ব্লাড নেই, ব্লাড দিতে হচ্ছে। মানে প্রচুর আমার ওকে নিয়ে চারধারে ছুটে দেওয়া করতে হয়, তার মাঝে আমি এই কাজগুলোও করি। তোমার বাড়ি থেকে কেউ এসেছেন? হ্যাঁ, আমার দাদা এসেছে। ও নমস্কার। ওকে। আর তোমার ছেলে এখন কি করছে? ছেলে এখন অন্য রাজ্যে কর্মরত। ছেলেও তো নিশ্চয়ই সাহায্য করে। হ্যাঁ, ছেলেও সাহায্য করে এখন। ওকে। আজকের খেলায় 1 লাখ টাকা জিতলে কি করবে সুপ্রিয়া? আমার স্বামীর ট্রিটমেন্টে লাগাবো। সেই তো, এরম একটা খাড়া সামনে ঝুললে আর অন্য কি বা ভাবা যেতে পারে। ওকে, আশা করি তোমার কিছুটা উপকার হবে আজকের খেলা থেকে, আশা করা যায়। এই খেলাটা দেখেছো কখনো? হ্যাঁ দেখেছো। পারবে তো? চলে এসো। তোমার সময় শুরু সুপ্রিয়া এখন। ধরতে থাকো, প্রচুর টাকা উঠছে, ধরতে থাকো ধরতে থাকো। ওই হাতের মধ্যে টাকা ঢুকে গেছে, ধরে নাও ধরে নাও। হ্যাঁ, গুড। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, না রে না কারো ধার ধার। বা হাতটা খালি করে নাও। হ্যাঁ, এবার ওপর থেকে পড়ছে টাকা, ধরো 200 টাকা পড়ছে, ধরো 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 100 টাকা। ও সেখানে বানবাসী বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। ওপর থেকে পড়ছে 200 পড়ছে, এই 200 পড়ছে, পড়ে গেল। যা ধরো 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 ধরো। ও 10 টাকা ছেড়ে দাও, এইগুলো ধরো। এখান থেকে উঠছে। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। আরো হাতটা ঢুকিয়ে নাও, তাহলে বোধহয় পারবে। ও গুনি দেখো, 500, 30, 40, 50, 1050। সুপ্রিয়া স্কোর ফার্স্ট রাউন্ডে। নাইস। এখানে নেব একটা ব্রেকের ওপরে আরো মজার সব খেলা আছে, সেই সব খেলা নিয়ে ফিরছি খুব শিগগিরই, সঙ্গে নিয়ে আবার লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায়, লাখ টাকার ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সেকেন্ড রাউন্ড শুরু করব আমাদের মজার রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। चिट्ठी आई है चिट्ठी आई है, चिट्ठी आई है चिट्ठी आई है, चिट्ठी आई है वतन से चिट्ठी आई है। এটা কি প্রিয় টুনি
দিদি বড়ে দিনকে বাদ আমার নামে চিঠি এসেছে। এই দাঁড়া তো। প্রিয় টুনি, আমরা তোমার বিশাল ভক্ত, তুমি মহান, তোমার কোনো লোভ নেই। ঠিক চিনেছে, দেখো আমাকে ঠিক চিনেছে। আমরা জানি তুমি বিনা পয়সায় ভালো মন্দ খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসো, তাই আজকে তোমায় আমরা ডিনারে নিয়ে যেতে চাই। তুমি শুধু আমাদের কুলু দাও। ইতি সরস্বতী দি, প্রতিমা দি, সুপ্রিয়া দি। মজা হচ্ছে? আর কি হচ্ছে? আমাকে চিঠি লিখে পাঠিয়েছে। তোমরা এই চিঠিটা লিখেছো? কি ঢপবাজ মেয়ে রে! ভাবো, পোস্টম্যান নিজে আমাকে চিঠি লিখেছে। পোস্টম্যান নিজে লিখেছে, সঙ্গে আবার দুজনের নামও লিখে দিয়েছে। ওদের তো এই খেলা খেলতে এসে আলাপ হলো, একজন বাঁকুড়া, একজন জলপাইগুড়ি, একজন উত্তর 24 পরগনা। তোকে একটা চিঠিতে তিনজনে লিখলো কি করে বল? আরে পুরো পশ্চিম বাংলা কভার করে নিয়েছে এক চিঠিতে। মানে ঢপবাজির একটা সীমা থাকা উচিত। সব থেকে কম স্কোরে আছে তো সরস্বতী, হালকা একটু চাপে আছে। ঠিক আছে, ছেড়ে দিলাম, তুই যা। অসভ্য মেয়ে, নিয়ে যায় এটা, বাঁধিয়ে রাখিস দেয়ালে। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না, মননি দেখো করো সে কি ছলনা। কার উত্তর কে দিচ্ছে? লক করলাম উত্তরটা। সেকেন্ড আর কোনো কিছু দরকার নেই। আমার এটাই মনে হলো, আমার মিউজিক মনে পড়ছিল, কথাগুলো মনে পড়ছিল না। সেকেন্ড ক্লুটা শুনে নাও। আচ্ছা, একবার 1000 টাকার জন্য। এটাই। কেউ তাহলে ওকে চ্যালেঞ্জ করছো না? না। থার্ড ক্লু কেউ শুনতে চাও? না। তাহলে গানটা শুনিয়ে দিই। কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলনা। নাইস। 1500 টাকা পেয়ে যাচ্ছে সুপ্রিয়া। তোমার স্কোর 2550। সেকেন্ড গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে একটা বাদ্যযন্ত্র, কি বলে এটাকে মনে করো? আরে বাজারটা বাজিয়ে গাও। দেখো, চিঠি লেখার আগেই পোস্ট করে দিচ্ছিল।